এদিকে এবার পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ। 3 জন পুলিশকে কুপিয়ে জখম করেছে। এদিকে কঠিন অ্যাকশনে নেমেছে সেনাবাহিনী। কোনো প্রকার অবৈধ সমাবেশ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পুলিশের উপর খেপেছে সেনাবাহিনী। পুরো বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করেছে পুলিশ, এই জন্য সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। পুলিশ দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, রাজপথে উত্তেজনার ভিতরেই আবারও আপনাদের সামনে ভিন্ন রকম একটা সংবাদ নিয়ে আসলাম। সেটা হলো সেনাবাহিনী এবং পুলিশের সংঘর্ষ ঘটেছে, বা দুই পক্ষের একটা ফাইট হয়ে গেছে। দর্শক, কেন ফাইট হয়েছে আপনারা আজকের সংবাদটি দেখলেই বুঝতে পারবেন। তার আগে আপনাদের বলি যে আপনারা যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। কোনো প্রকার অবৈধ সমাবেশ অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। পুলিশের উপর খেপেছে সেনাবাহিনী। পুরো বাংলাদেশে রাম রাজত্ব কায়েম করেছে পুলিশ, এই জন্য সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিবৃতি দিয়েছে আইএসপিআর। বলা হয়, এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়গুলো খুবই পজিটিভ না। স্ক্রিনের এক অংশে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। এইমাত্র পাওয়া গরম খবর, নারায়ণগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর সংঘর্ষ। এবার আরো একবার সংঘর্ষে কেঁপে উঠল নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে 3 পুলিশকে কুপিয়ে ও পিটিয়ে জখম। বিচারিক ক্ষমতা পাওয়ার পরে এবার নারায়ণগঞ্জে পুলিশের উপর কঠিন অ্যাকশন নিল সেনাবাহিনী। পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে কঠিন এক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে। কি ঘটেছিল সেখানে? কেন পুলিশের বিরুদ্ধে অ্যাকশনে গেল সেনাবাহিনী? কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে? বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সেনাবাহিনীর সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা নিয়ে একই তথ্য দিলেন জনপ্রিয় ইউটিউবার নাইম ইলি, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। গতকালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে। বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে ভিডিও ফুটেজগুলো এসেছে। আপনি স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, যে আমাদের সেনাবাহিনী পাশাপাশি পুলিশ বাহিনী কাউকে ধরছে, কাউকে ধাওয়া করছে। ঘটনার স্পটটা হচ্ছে নারায়ণগঞ্জ। এখন নারায়ণগঞ্জে আসলে কাদের সাথে এই ঝামেলাটা হলো? এখানে কেউ কেউ বলছেন সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছেন, আবার কেউ কেউ বলছেন সেনাবাহিনী এসে প্রথমে মাইকে সুন্দরভাবে তাদেরকে চলে যেতে বলেছে, কিন্তু তারা যায়নি। তো নারায়ণগঞ্জ শিল্প প্রবণ এরিয়া, সেখানে বিভিন্ন কলকারখানা আছে, ইন্ডাস্ট্রি আছে, মিল ফ্যাক্টরিজ আছে। আপনি দেখেন গেল কয়েকদিন আমরা যদি মাসের উপর হয়ে গেছে, যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের যে শিল্প কারখানাগুলো আছে সেখানে নানান ধরনের চক্র আপনার তাদের আবির্ভাব ঘটেছে। শিল্প কলকারখানাগুলোকে ফুল্লি চালু করতে দিচ্ছে না, চাঁদা দাবি করা হচ্ছে, বিভিন্ন ধরনের শ্রমিকদেরকে উস্কানি দেওয়া পরিস্থিতিটাকে খারাপের দিকে নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করলেও পরিস্থিতি কিন্তু খুব বেশি কন্ট্রোলে না। পুলিশকে এই মুহূর্তে পাত্তাই দিচ্ছে না, বা পুলিশও 5ই আগস্টের আগের পুলিশ আর পরের পুলিশে অনেকটা পার্থক্য আমরা দেখছি, যার কারণে সেনাবাহিনীকে ডিপ্লয়েড করা হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে। কিন্তু সেই সেনাবাহিনীর সাথে এসা সংঘর্ষে লিপ্ত হওয়ার মতন সাহস আমি জানি না যে বাংলাদেশে এইটা কোন গ্রুপ। কেউ কেউ বলছেন যে এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী, কেউ কেউ বলছেন বিএনপির, কেউ কেউ বলছেন লোকাল চাঁদাবাজ। তো আমি মনে করি যদি আওয়ামী লীগ হয় তাহলে তো আরও ভালো, সাথে সাথে গ্রেপ্তার করেন, 2-1টারে ক্রস ফায়ার দিয়ে দেন। এবার যেই দলেরই হোক, আওয়ামী লীগ হলে তার মানুষের মধ্যে আফসোস হবে না। কারণ কি, এই পরিস্থিতিটা বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে অনেকটা খারাপ। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নামলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনো অনেক ঘটনা ঘটছে। অতীতে আমরা সেনাবাহিনীকে যেই শক্ত ভূমিকায় দেখতাম, ওই রকম শক্ত ভূমিকা কিন্তু সেনাবাহিনীর আমরা এবার পাচ্ছি না। এর উপর একটা চাপও আছে সেনাবাহিনীর উপরে। কোনটা? মাত্র সরকার পতন ঘটলো, গুলির ঘটনা নিয়ে বিশ্ব তোলপাড়। তো এই মুহূর্তে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি একটা রাবার বুলেটও ছোড়ে, আবার ধরেন যদি একটা টিয়ার শেল ছোড়ে, কাঁদানে গ্যাস ছোড়ে, এগুলো নিয়ে আবার একটা হুলস্থুল কর্মকাণ্ড হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো
যারা বলছেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা পরিচয় বা ভুল পাল্টে তারা দেশকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কর্মকাণ্ড করছেন, তা আমি তাদের উদ্দেশ্যে বলি যে ক্রসফায়ার দিয়ে দেন। কারণ এইভাবে যদি প্রতিনিয়ত পুলিশকে মানে না, সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় যায়, তারপর হচ্ছে সেনাবাহিনী মাইকে কথা বলতেছে, পাবলিক রাস্তায় দাঁড়াচ্ছে, সেখানে বিক্ষোভ সমাবেশ করতেছে, সেনাবাহিনীর সুন্দর বক্তব্য দিচ্ছে, রাস্তায় দাঁড়ায় তো আর কোনো কিছু আদায় হয় না। এখন আপনাকে কি করতে হবে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে আইনি প্রসেস যেটা আছে, যাদের কোনো দাবি দেওয়া থাকবে সেইভাবে করেন। রাস্তাতে গাড়িতে মানুষ ভয় পাচ্ছে, শ্রমিকরা কলকারখানাতে কাজে যাচ্ছে না ভয়ে, মালিকরা ফ্যাক্টরি খুলছে না ভয়ে। এই যদি অবস্থা হয় 3 দিন পর তো না খাইয়া মরবে গোটা জাতি। কারণ আমাদের বাংলাদেশের ইনকাম সোর্সের একটা প্রধান রাস্তা হচ্ছে এই গার্মেন্টস শিল্প। নারায়ণগঞ্জ, আশুলিয়া, গাজীপুর আরও বিভিন্ন যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো মিল ফ্যাক্টরিগত এরিয়া, সেখানে নিরাপত্তার ইস্যুটা একটু করাই। তবে বিষয় যদি এমন হয় সেনাবাহিনী গেলে সেনাবাহিনীর সাথে পাঙ্গা নেওয়ার সাহস করে ফেলে, এটাকে কিন্তু হালকাভাবে দেখার সুযোগ নেই। একটা চক্র, আবার এটা যেই দল সমর্থিত হোক, একটা চক্র কিন্তু চাচ্ছে বাংলাদেশের অবস্থা খারাপ হোক। আবার বিদেশি ষড়যন্ত্র তো আছেই। আপনি দেখেন যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বারবার নানান ধরনের কথা হচ্ছে, ভারত ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে ভাঙা 2টা করে দিবে। আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু এগুলা আলোচিত হচ্ছে বা এগুলা আলোচনায় উঠে যাচ্ছে। সো আমার মনে হয় সেনাবাহিনীর যেখানে যতটুকু শক্ত হওয়া দরকার, ওই লাঠিচার্জ করে সব জায়গায় কাজ হবে না। যদি কোনো সন্ত্রাসী, কোনো দুর্বৃত্ত, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি প্রতিষ্ঠান বা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, এদেরকে মায়া দয়া দেখানোর টাইম নেই। 2-4টারে ক্রসফায়ার দিয়ে দিলে বাকিগুলো এমনি শান্ত হয়ে যাবে। কারণ সবার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে না, এখন তো আর সেনাবাহিনী গুলি করবে না, পুলিশ গুলি করবে না, সমস্যা কি? এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। একটু হার্ডওয়েতে যাওয়া দরকার। সমস্ত দোকানপাট এখান থেকে সরিয়ে নেবেন। রাস্তার 2 পাশে অবস্থিত ভ্রাম্যমাণ দোকান, যাদের কোনো পারমিশন নাই, আপনারা দয়া করে আজকের মধ্যে সমস্ত দোকানপাট ক্লোজ করবেন। আজকে শেষ সময়, এরপরে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত অবৈধ দোকান আপনারা আগামীকাল থেকে এলাকায় অবস্থান করবেন না। এখানে কোনো অবৈধ পার্কিং কেউ করবেন না। যে সমস্ত অবৈধ পার্কিং করে গাড়ি আছে আপনারা সরিয়ে নেন। অবৈধ দোকানপাট রাস্তার পাশে আর কেউ বসাবেন না। আপনাদের সময় থাকবে আগামী 10 মিনিট, আপনারা দোকানপাট সব ক্লোজ করুন। ছাত্রলীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত যে বার্তা দিলেন শিবির সভাপতি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও জাহাঙ্গীরনগর জাবি বিশ্ববিদ্যালয় নিহতের ঘটনায় বিবৃতি দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ছাত্রলীগ। নিহতের ঘটনাকে পুঁজি করে নতুন স্বপ্নে বিভোর হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের মনে রাখা উচিত, তারা কিন্তু এদেশের জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। গণহত্যায় সরাসরি জড়িত তারা। সম্প্রতি যুগান্তরকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ছাত্রলীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে এসব কথা বলেন মঞ্জুরুল ইসলাম। শিবির সভাপতি বলেন, ঢাবিতে অসুস্থ মানুষের হত্যার যে দৃশ্য দেখেছি, এটা তো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। সেখানেও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল, তারা গ্রেপ্তারও হয়েছেন। আমরা এ ধরনের হত্যাকে কখনো প্রশ্রয় দেইনি। তারই প্রমাণ হচ্ছে ঘটনার পরপরই তীব্র নিন্দা ও বিচার দাবি জানিয়ে স্টেটমেন্ট দিয়েছে শিবির। এখন আমাদের প্রশ্ন, এ ঘটনায় যতটা বিবেক নাড়া দিয়েছে ছাত্রলীগের, কিন্তু রাস্তায় নির্মমভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, সেটাতে কেন তাদের বিবেক নাড়া দেয়নি? অথচ এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা সরাসরি জড়িত। ছাত্রলীগ তো রাজপথে শত শত ছাত্রকে হত্যা করেছে, এর দায়িত্ব ছাত্রলীগ আওয়ামী লীগকে নিতে হবে। এটি প্রমাণ করে ছাত্রলীগের 2 রকমের চরিত্র, এটা জাতি মেনে নেবে না। আর ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে ছাত্র সমাজ মেনে নেবে কিনা, এটা বড় প্রশ্ন থেকে যায়, কারণ তারা শিক্ষার্থীদের বিপক্ষে ছিল। মঞ্জুরুল ইসলাম মনে করেন, ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে, তাদের অপকর্মের কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেনে নেবে না, কারণ তারা ফ্যাসিস্ট সরকারের অংশ হিসেবে সরাসরি জড়িত ছিল। এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা, জানালেন উপদেষ্টা শারমিন। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এম মুর্শিদ বলেছেন, এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা, এখান থেকে আমাদের শিশুরা বের হতে চায়, তাদের বের করার দায়িত্ব আমাদের। রবিবার দুপুরে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, 5 আগস্টের আগে শিশুদের যে অবমূল্যায়ন হয়েছে, আমরা সেই সময় আর কখনো ফিরে যাব না। তিনি বলেন, 1971 সালের পরেও আমরা অনেক কিছু করতে পারিনি, তার পুনরাবৃত্তি হোক
সেটা চাই না। স্বাধীনতা 53 বছর পরও আমাদের নারী ও শিশুরা নিরাপদ নয়। তিনি আরো বলেন, 24-এর আন্দোলনে মেয়েরা অংশ নিয়েছিল। 71-এর পর আমরা নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করতে পারিনি, এবার করব। এদিকে গণপিটুনির নাটক সাজিয়ে খুন করা হয় ছাত্রলীগ নেতাকে। নোয়াখালী সদর উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদকে গণপিটুনির নাটক সাজিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সংক্রান্ত একটি ভিডিও ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে মারধরে অংশ নেওয়া লোকজন ওই এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের সঙ্গে শহীদদের দীর্ঘদিনের বিরোধ ছিল। হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই এটিকে গণপিটুনি হিসেবে প্রচার করা হয়েছিল বলে এলাকার বাসিন্দারা ধারণা করছেন। শনিবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার 19 নম্বর চর মটুয়া ইউনিয়নের সূর্যনারায়ণ বহর গ্রামে শহীদকে পিটিয়ে খুন করা হয়। নিহত আব্দুস শহীদ ওই গ্রামের মমিনুল্লাহর ছেলে। আব্দুস শহীদের এলাকার একাধিক বাসিন্দা রাজনৈতিক দলের নেতাকর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে সাবেক এই যুবলীগের নেতা পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায় স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপের প্রধান নুরুল ইসলাম ওরফে মিয়ামাজির নেতৃত্বে শহীদকে একটি পাকা দালানের কক্ষে আটকে রেখে পেটানো হচ্ছে। মিয়ামাজির উপস্থিতিতে একাধিক তরুণকে দেখা গেছে শহীদকে পেটাতে ও লাথি দিতে। ব্যাপক মারধরের পর হামলাকারীরা অস্ত্রসহ সন্ত্রাসী আটকের নাটক সাজান এবং গণপিটুনির বিষয় প্রচার করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পুলিশও তখন 8 মামলার পলাতক আসামির মৃত্যু হয়েছে বলে জানায়। নিহত শহীদ যে যুবলীগের নেতা ছিলেন বিষয়টি তখন পুলিশ জানায়নি। রাতে পিটুনির ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ রোববার দুপুরে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক প্রথম আলোকে বলেন, শহীদকে মারধরের একটি ভিডিও চিত্র তিনি দেখেছেন। এতে মিয়া মাঝি তার ছেলে সহ কয়েকজনকে শহীদকে মারধর করতে দেখা গেছে। তবে ওই ভিডিওটি গতকালের কিনা তা পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখতে হবে, কারণ তাদের মধ্যে আগেও ঝামেলা হয়েছিল। হত্যার শিকার আব্দুস শহীদের এলাকার বাসিন্দারা জানিয়েছেন, নুরুল ইসলাম ওরফে মিয়া মাঝির সঙ্গে নিহত আব্দুস শহীদের বিরোধ পুরনো। মিয়া মাঝি এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ন্ত্রণ করেন। অপরদিকে আব্দুস শহীদের একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। শহীদ পূর্বচর মাটুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের অনুসারী ছিলেন এবং তার আশ্রয় প্রশ্রয়ে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ করে বেড়াতেন। বিগত নির্বাচনে নুরুল আমিন পরাজিত। তো দর্শক দেখলেন, একে একে অনেকগুলো ভিডিও আপনাদের দেখাইলাম এবং আমিও নিজেও দেখলাম। খুব গুরুত্বপূর্ণ এবং কিছু ভাইরাল আপডেট আপনাদের সামনে তুলে ধরছিলাম। দর্শক এবং দেখলেন পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যেও কি একটা সংঘর্ষ তৈরি হয়েছিল, সেটা এখন নেই, সেটা কিন্তু ছাড়িয়ে গেছে। আশা করি সামনে থেকে আর এরকম হবে না। তো যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছ থেকে ছোট্ট একটা মতামত চাই, সেটা হলো ডক্টর ইউনূস সাহেবকে কতদিন আপনি চান, অবশ্যই কমেন্টে চান। ধন্যবাদ।